18 মে 2025 রাহু রাশি পরিবর্তন করলো, প্রবেশ করলো কুম্ভ রাশিতে। কুম্ভ রাশি রাহুর ভালো রাশি, রাহু একটা কমফোর্টেবল জায়গা এবং সেই সময় যে ডিগ্রিতে ছিল 30 ডিগ্রি, আর এই সেপ্টেম্বরের 3 তারিখে রাহু চলে আসলো 24 ডিগ্রিতে, অর্থাৎ একটা ডিগ্রি লাভ করলো সেই সময় থেকে এই সময়ে। তুলা রাশির ক্ষেত্রে কারক গ্রহ হচ্ছে রাহু। তো রাহুর এই যে একটা ডিগ্রি লাভ, এই রাহুর কী রকম প্রভাব পড়বে এই তুলা রাশির উপর? তুলা রাশি কোন দিক থেকে লাভবান হতে যাচ্ছে, আবার কোন দিক থেকে বিশেষ সাবধান, কারণ রাহু যতই ভালো অবস্থায় থাকুক এর মূল স্বভাব থাকবে পাপ প্রভাব দেওয়া। রাহু শনি এদের পাপ প্রভাব কিছু না কিছু দিবেই। তো কোন দিক থেকে পাপ প্রভাবটা আসবে এবং কোন দিক থেকে বিশেষ সাবধানে থাকতে হবে, কোন দিক থেকে আবার বিশেষ লাভবান এবং কোন বিশেষ উপাচার এই সময়কালে করবে, এই সমস্ত কিছু আজকের ভিডিওতে তুলে ধরবো। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি এবং তার সাথে বলবো যারা বহুদিন ধরে অনুষ্ঠান দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এই চ্যানেলের সঙ্গে থাকুন, জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন। তবে আমি কোনো রকমভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না, এটা গ্রহদের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় এবং চন্দ্র রাশি অনুসারেই বলা হচ্ছে। তুলা রাশির ক্ষেত্রে রাহু অবস্থান করছে পঞ্চম ঘর, পঞ্চম ঘর কুম্ভ রাশিতে অবস্থান করছে। রাহু হচ্ছে একটি ছায়াগ্রহ, ছায়াগ্রহের মেন জিনিসটা হচ্ছে যে ছায়াগ্রহ যে ঘরে অবস্থান করবে সেই ঘরকে বিশেষভাবে প্রভাবিত করবে এবং ছায়াগ্রহ এই রাহু যে নক্ষত্র অবস্থান করছে সেই নক্ষত্রের অধিপতিকে প্রভাবিত করবে এবং যে রাশিতে অবস্থান করছে সেই রাশির অধিপতিকে প্রভাবিত করবে, তার সাথে যে গ্রহ অবস্থান করবে রাহুর সাথে সেই গ্রহকেও কিন্তু প্রভাবিত করে দিবে, যেহেতু ছায়াগ্রহ। তো সবার প্রথম রাহু এই যে অবস্থান করছে কুম্ভ রাশিতে, তো কুম্ভ রাশির অধিপতি শনিদেবকে দেখতে হবে যে শনিদেব কোথায় কোন জায়গাতে অবস্থান করছে, পজিশনটা কি, শনিকেও প্রভাবিত করবে। তারপরে দেবগুরু বৃহস্পতিকে প্রভাবিত করবে, কারণ দেবগুরু বৃহস্পতির নক্ষত্র অবস্থান করছে। তো শনি তুলা রাশির ক্ষেত্রে কিন্তু কারক গ্রহ। শনি হচ্ছে তুলা রাশির ক্ষেত্রে চতুর্থ ঘর এবং পঞ্চম ঘরের অধিপতি। চতুর্থ ঘরটা হচ্ছে সাধারণ রাশি মকর রাশি, আর পঞ্চম ঘরটা হচ্ছে কুম্ভ রাশি। তো এই দুটি ঘরের অধিপতি শনি অবস্থান করছে ষষ্ঠ ঘরে। তো শনি ষষ্ঠ ঘরে কারক, ষষ্ঠ ঘরে শত্রুতান্তার যোগ তৈরি করে দেয়। তো শনি যখন ষষ্ঠ ঘরে অবস্থান করে তখন তার জিনিসটা কি এরকম হয় যে শনি যেহেতু ধৈর্যের কারক, একটি রাশিতে অনেক দিন ধরে অবস্থান করে, এ কিন্তু শত্রুদের সুযোগ দেয় যে বাবা শোনা মানুষ হয়ে যা, আমার সাথে লাগিস না, গণ্ডগোল করিস না, এরকম কিন্তু সুযোগ দেয়, একটা ধৈর্যের পরীক্ষা নেয়, তারপরে কিন্তু শনি জাত করে দেয় একদম। অতএব তুলা রাশির কারক গ্রহ শনির যে ষষ্ঠ ঘরে অবস্থান, এটা কিন্তু বিশাল একটা খুব ভালো অবস্থান শত্রু হন্তার দিক থেকে। তারপরে শনিকে তো প্রভাবিত করছে, তো শনির অবস্থানটা যথেষ্ট ভালো। এবার শনি কিন্তু অবস্থান করছে আবার দেবগুরু বৃহস্পতির রাশি মীন রাশিতে, এবং অক্টোবরের 3 তারিখে শনি চলে আসবে পূর্বা ভাদ্রপদ নক্ষত্র, অর্থাৎ দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে চলে আসবে। আর রাহু অবস্থান করছে আবার দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে এই মুহূর্তে। তো দেবগুরু বৃহস্পতি আবার অবস্থান করছে নবম ঘরে, ভাগ্যের ঘরে। তো দেবগুরু বৃহস্পতিকেও প্রভাবিত করবে এই সময়কালে রাহু। আর দেবগুরু বৃহস্পতির যে দৃষ্টিগুলো সেই প্রত্যেকটা দৃষ্টি তো অমৃত। তো দেবগুরু বৃহস্পতির শুভ পঞ্চম দৃষ্টি রাশির উপর থাকছে, অর্থাৎ শুক্রদেবের মূল ত্রিকোণ রাশি তুলা রাশিকেই দেখছে এবং তার সাথে সপ্তম দৃষ্টি দিয়ে নিজের মূল ত্রিকোণ রাশি ধনু রাশিকে দেখছে এবং নবম দৃষ্টি দিয়ে দেখছে শনির মূল ত্রিকোণ রাশি কুম্ভ রাশিকে, আর কুম্ভ রাশিতেই অবস্থান করছে রাহু। তো রাহু পঞ্চম ঘরে অবস্থান করছে, শিক্ষার ঘরে। তো দেবগুরু বৃহস্পতির বিশেষ কৃপা পেয়ে যাচ্ছে, দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টিতে তাকে বিশেষ কৃপা, সেটা কিন্তু রাহু এই সময়কালে পাচ্ছে। আর শনির দশম দৃষ্টিতে থাকে কর্মের ফল। তো দশম দৃষ্টিটাও পড়ছে যে আবার ওই দেবগুরু বৃহস্পতির মূল ত্রিকোণ রাশি ধনু রাশির উপরে। তো দেবগুরু বৃহস্পতি যেরকম শনির মূল ত্রিকোণ রাশিকে দেখছে, তো শনিও দেবগুরু বৃহস্পতির মূল ত্রিকোণ রাশিকে দেখছে, একটা অদ্ভুত সংযোগ এই সময়কালে হয়েছে। আর অপরদিকে যে কেতু অবস্থান করছে, কেতু কিন্তু ওই ধনসম্পত্তি লাভের ঘরে অবস্থান করছে, একাদশ ঘর। তো একাদশ ঘরের সাথে যখন কেতুর কানেকশন হয়ে যায় লাভের ঘরে, অর্থের দিক থেকে অর্থের ঘরে, তো এই সমস্ত ঘরে কিন্তু কেতু আবার যথেষ্ট ভালো ফল দেয় এবং যে নক্ষত্রটা পাচ্ছে সেটাও কিন্তু ভালো নক্ষত্র, শুক্রদেবের নক্ষত্র পূর্বা ফাল্গুনী নক্ষত্র, অর্থাৎ তুলা রাশির অধিপতির নক্ষত্রেই লাভের ঘরে অবস্থান করছে কেতু, পূর্বা ফাল্গুনী নক্ষত্র। বিজয়ের পরবর্তী উল্লাস, অর্থাৎ তুলা রাশির ক্ষেত্রে এই চারটি গ্রহের যে অবস্থান এটা কিন্তু যথেষ্ট ভালো অবস্থান। রাহু পঞ্চম ঘরে অবস্থান করছে, রাহু পঞ্চম ঘর এই কুম্ভ রাশিতে থাকবে একদম 2026-এর 5ই ডিসেম্বর পর্যন্ত, একটা দীর্ঘকালীন অবস্থা।
এবং তারপরে 23শে নভেম্বর 2025 পর্যন্ত থাকবে হচ্ছে পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে। তারপরে কিন্তু নক্ষত্র পরিবর্তন করবে, চলে আসবে নিজের নক্ষত্র শতবিশা নক্ষত্রে। তো আজকে আলোচনাটা পূর্বা ভাদ্রপদ নক্ষত্রকে নিয়ে করব। অপরদিকে শনিদেব ষষ্ঠ ঘরে অবস্থান করছে এই অক্টোবর মাসের, এই সামনের অক্টোবর মাসের 3 তারিখে আবার শনিও কিন্তু নক্ষত্র পরিবর্তন করে নেবে, পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে পরিবর্তন হয়ে যাবে। তো শনিও কিন্তু দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে চলে আসছে, আর দেবগুরু বৃহস্পতির রাশিতে অবস্থান করছে। আবার দেবগুরুর বৃহস্পতির মূল ত্রিকোণ রাশিকে দশম দৃষ্টি দিয়ে দেখছে। আবার অপরদিকে দেবগুরু বৃহস্পতি অতিচারী ভূমিকায় রয়েছে। দেবগুরু বৃহস্পতি আবার 18ই অক্টোবর রাশি পরিবর্তন করবে। 18ই অক্টোবর থেকে 5ই ডিসেম্বর অতিচারী ভূমিকায় চলে আসবে একদম কেন্দ্রে, কর্মের ঘরে, নিজের উচ্চ ঘর কর্কট রাশিতে অবস্থান করবে। এবং সেই সময় দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি যে পড়বে শনির উপরে। শনি তো অবস্থান করছে ষষ্ঠ ঘরে, আর নবম দৃষ্টিতে বিশেষ কৃপা লাভ। তাহলে কিন্তু একটা অদ্ভুত সংযোগ হতে যাচ্ছে আগামী দিনগুলোতে এই তুলা রাশির। খুবই ভালো অবস্থান হতে যাচ্ছে, সব দিক থেকে উন্নতির জায়গায় চলে যাবে এই তুলা রাশি। তবে সবার ক্ষেত্রেই যে সমান হবে সেটাও না। বহু তুলা রাশি জাতক জাতিকাদের জন্মকুষ্ঠিতে গ্রহের অবস্থান খারাপ রয়েছে, তাদের ক্ষেত্রে আবার অন্যরকম হয়ে যাবে। যেমন আজকে রাহুকে নিয়ে আলোচনা করছি, তো রাহুর দেখা হলো পঞ্চম ঘরে রাহু আর সূর্যের জুতি লেগে বসে রয়েছে। তো গ্রহণযোগ তো হয়ে গেল, তা তো সবই ডামাডোল। অতএব উপাচার করতে হবে, সেই কঠিন উপাচার করতে হবে। তো যাই হোক, এই সময়কালে কোন কোন দিক থেকে ভালো ফল আসতে যাচ্ছে এবং কোন দিক থেকে বিশেষ সাবধান, কোন বিশেষ উপাচার করতে হবে, সমস্ত কিছু আজকের আলোচনাতে তুলে ধরব। পঞ্চম ঘরে রাহুর অবস্থান। পঞ্চম ঘরে রাহু যখন অবস্থান করে, রাহু তো ছায়া গ্রহ। এবার রাহুর মধ্যে কিন্তু একটা ক্ষমতা থাকে যে কি, যে কলিযুগের রাহুকে কিন্তু বলা হয় রাজা। আর রাহু হচ্ছে কি শনিবৎ, তো শনির সমান ফল দিয়ে দেয়। তো শনির বলেও বৃদ্ধি করবে এই সময়, এবং নক্ষত্র দিক থেকে দেবগুরু বৃহস্পতিকেও প্রভাবিত করবে। তো শনি রাহু যেরকম ভিখারিকে রাজা করে দেয়, বা রাজাকেও কিন্তু ভিখারি করে দেয়, এতটা ক্ষমতা থাকে। তো পঞ্চম ঘরে রাহুর এখানটাতে অবস্থান, তাও আবার বলবান অবস্থায় চলে আসা। তো পঞ্চম ঘরটা শিক্ষার ঘর। তো দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে হচ্ছে নবম ঘরে, উচ্চ শিক্ষার ঘরে, আর তার দৃষ্টি পড়ছে রাহুর উপরে। রাহু কিন্তু উচ্চ শিক্ষার দিক থেকে বিশেষভাবে প্রভাবিত করবে এই তুলা রাশিকে। এবার কোন দিক থেকে সেটা? উচ্চশিক্ষা, যারা গবেষণার সাথে যুক্ত রয়েছেন, মহাকাশ গবেষণা করছেন, যারা টেকনিক্যাল লাইনে রয়েছেন, সফটওয়্যার জনিত বিদ্যার সাথে যুক্ত রয়েছেন, কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন, যারা এর থেকেও আরও কোনো উচ্চ বিদ্যার সাথে যুক্ত রয়েছেন, রিসার্চ করছেন, গবেষণা করছেন, তো তাদের কিন্তু ওই উচ্চ শিক্ষার দিক থেকে যথেষ্ট আবার খুব ভালো উন্নতির যোগ থাকছে। আর পাপ প্রভাবটা কোন দিকে দিবে? পাপ প্রভাবটা দিয়ে দিবে প্রাথমিক শিক্ষার্থীদের দিকে। প্রাথমিক শিক্ষা দিক থেকে কিন্তু বাধা উৎপন্ন করবে এই রাহু, এই তুলা রাশির ক্ষেত্রে রাশিকে প্রভাবিত করবে। প্রাথমিক শিক্ষার্থীর দিকে পিতামাতাদের নিজেদের সন্তানের প্রতি যথেষ্ট খেয়াল রাখা উচিত। তো শিক্ষার দিক থেকে এরকম একটা জায়গা উঠে আসছে। কর্মের জায়গা যথেষ্ট ভালো থাকবে এই সময়কালে তুলা রাশির। যেরকম কর্মে যে কোনো কম্পিটিশন, কর্মের দিক থেকে যে প্রতিনিয়ত যে কম্পিটিশন, একে অপরকে এগোতে না দেওয়া, কিভাবে নিজের জীবনকে জীবিকাকে এগিয়ে নিয়ে যাব, এত কম্পিটিশনের মধ্যে, চারিদিকে তো কম্পিটিশন, এর পা ধরে টানে তো ওর হাত ধরে টানে, কেউ কাউকে এগিয়ে যেতে দেয় না। তো তুলা রাশির মধ্যে সেই শক্তিটা আসবে নিজের বুদ্ধির দ্বারা, নিজের জ্ঞানের দ্বারা। কারণ দেবগুরু বৃহস্পতি রাশির উপর যেরকম দৃষ্টি দিচ্ছে, তো সেখানটাতে জ্ঞান জিনিসটা পেয়ে যাচ্ছে, আর রাহুর অ্যাম্বিশন জিনিসটা পেয়ে যাচ্ছে, যে তোমাকে এগোতে হবে, তোমার মধ্যে লোভ লালসা সব কিছুই দিয়ে দিবে, যে আমাকে এগিয়ে যেতে হবে। এই যে একটা লালসা, হ্যাঁ আমাকে যেতে হবে এগিয়ে, তো এটা কিন্তু সম্পূর্ণভাবে রাহু দিবে একটা এগিয়ে যাওয়ার প্রবণতা। আর কর্মটা করাবে শনির কিন্তু কর্ম এখানটাতে লেগে যাবে। তো যেহেতু শনি হচ্ছে মেন, এখানটাতে মেন ভূমিকা, শনি হচ্ছে তুলা রাশির ক্ষেত্রে একদম মেন গ্রহ। তো শনির কর্ম, রাহুর অ্যাম্বিশন, আর দেবগুরু বৃহস্পতির জ্ঞান একদম অনেক উচ্চ শিখরে নিয়ে যাবে। কর্মের দিক থেকে একটা খুব ভালো জায়গা তৈরি হচ্ছে। যে কোনো কর্ম, যেই কর্মই করুক, সেই কর্মে বিশেষ উন্নতির যোগ থাকছে এই সময়কালে। লাভের একাধিক রাস্তা থাকবে। লাভের ঘরে কেতু অবস্থান করছে পূর্বা ফাল্গুনীর নক্ষত্রে। তো লাভের ঘরে যখন কেতু অবস্থান করে, এই জায়গাটাও যথেষ্ট ভালো। তার মধ্যে রাহুও প্রভাবিত করবে, দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে থেকে যাচ্ছে। আবার শনিও অক্টোবরের 3 তারিখ থেকে চলে আসবে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে। আবার দেবগুরু বৃহস্পতি 18ই অক্টোবর কেন্দ্রে অবস্থান করবে, তখন দেবগুরু বৃহস্পতির দৃষ্টি শনির উপরে চলে আসবে।
অর্থাৎ কর্মক্ষেত্রে একটা বিজয় পতাকা এই সময়কালে কিন্তু লাগাতে যাচ্ছে এই তুলা রাশি। কর্মের দিক থেকে একটা খুবই ভালো অবস্থান, অনেক দিক থেকে অনেক জট লাভ পরিষ্কার করে দিবে। যেখানটাতে জট বেঁধে গেছে, যে জটগুলো খোলা যাচ্ছিল না, ব্লকেজ হয়েছিল কর্মক্ষেত্রে, সেই ব্লকেজগুলো খুলবে এই রাহু এই পঞ্চম ঘরে। সন্তান যে কর্মই করবে সেই কর্মে বিশেষভাবে উন্নতির যোগ থাকছে। কর্মসূত্রে বিদেশ যাত্রাও ঘটাবে এই সময়কালে। যারা কথাবাচক হিসাবে কাজ করছেন, যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ রয়েছেন, সিনেমা জগতে অ্যাক্টিভ রয়েছেন, চ্যাটার অ্যাকাউন্টেন্ট, সিএ, যারা আবার ওকালতির কাজ করছেন, এদিক থেকে বিশেষ উন্নতির যোগ রয়েছে। যারা মিডিয়াতে রয়েছেন, সঞ্চার বিভাগে রয়েছেন, সেলসের কাজে যুক্ত রয়েছেন, সেই কাজগুলোতে বিশেষ উন্নতির যোগ রয়েছে। যারা কম্পিউটার সায়েন্স বা সফটওয়্যারের কাজের সাথে যুক্ত রয়েছেন বা এই সমস্ত কাজের চেষ্টা করছেন, সেই দিক থেকে উন্নতির যোগ রয়েছে। তো রাহুর অবস্থান যথেষ্ট ভালো অবস্থান, কিন্তু অসুবিধাটা কোথায় করবে? প্রাথমিক শিক্ষার্থীদের ব্যাপারে করবে এবং সন্তানের দিক থেকেও করবে। সন্তানকে একটু জেদি করে দিবে, একটুতে ক্রোধ, জেদ, অধৈর্য এগুলো জিনিস করে দিবে। প্রেম ভালোবাসার জায়গাটা অতটা ভালো হবে না এই তুলা রাশির। একটা মনের মধ্যে ইগো, ক্রোধ, জেদ একটা এই জিনিসগুলো থাকবে। নিজের কথাকে এগিয়ে রাখা বা একটা মনের মধ্যে ইগোর জিনিসটা চলে আসা, এটাও থাকবে এই সময়কালে। অতএব এই জায়গাটাতে একটা কিন্তু যথেষ্ট দূরত্ব তৈরি হবে। আবার তুলা রাশির ক্ষেত্রে যারা দুটি কাজ করছেন একসাথে, যে একটা কোনো কেউ ব্যবসা করছেন বা চাকরি করছেন, তার সাথে হয়তো কোনো একটা পার্ট টাইমার কোনো কাজ করছেন, সেই কাজগুলোতেও যথেষ্ট উন্নতির যোগ রয়েছে এই সময়কালে। বা যারা তুলা রাশির এরকম কোনো কাজের সন্ধান করছেন, তাদের সেই রকম কাজ কিন্তু পাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে তুলা রাশির। তবে তুলা রাশিকে বিশেষভাবে আবার মনেও রাখতে হবে যে কারোর সাথে কথাবার্তার দিক থেকে মুখের কথাতে কিছু হবে না, যেটা হবে কাগজপত্রে এই দিকটা হবে। এবং তুলা রাশির ক্ষেত্রে রাহু কিন্তু ভ্রম জিনিসটা তৈরি করবে, যে সামনের ব্যক্তিকে কি প্রভাবিত করব, সামনের ব্যক্তির কথার দ্বারাই নিজে প্রভাবিত হয়ে যাওয়া, এই জায়গাটাও কিন্তু তৈরি করবে, ভ্রম তৈরি করে দিবে। অতএব এদিক থেকেও বিশেষ সাবধান তুলা রাশিকে থাকতে হবে। যে কোনো কিছু ফাইনাল করতে গেলে সেই জায়গাটাতে কিন্তু অবশ্যই বাড়ির গার্জেন বা অভিজ্ঞ কোনো লোকের সাথে পরামর্শ অবশ্যই নিতে হবে তুলা রাশিকে, এটাও কিন্তু মনে রাখতে হবে। কারণ কেতু লাভের ঘরে অবস্থান করছে আর রাহু অবস্থান করছে পঞ্চম ঘরে, তো একাদশ ঘরটাকেও বিশেষ প্রভাবিত হবে। এবং দেবগুরু বৃহস্পতি নবম ঘরে অবস্থান করছে। অতএব যে কোনো কাজ করতে গেলে অভিজ্ঞ লোকের পরামর্শ অবশ্যই প্রয়োজন রয়েছে। নিজে হুটহাট ডিসিশন নিয়ে রাতারাতি সব কিছু করে দিলাম, তাহলে কিন্তু আবার বিপদে পড়তে হবে এই তুলা রাশিকে। অতএব এদিক থেকেও সাবধান। তো যাই হোক, অনেক কথা আলোচনা করলাম তুলা রাশির সম্পর্কে। যদি এই আলোচনা সত্যি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলটিকে। এই সময়কালে কোন উপাচার করবে? প্রত্যেক দিন হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। মঙ্গলবার করে বজরংবলী প্রভুকে জটাওয়ালা নারকেল দান করবেন বাবার পূজার কাজে। এবং যারা বিশেষভাবে রাহুর মহাদশাতে ভুগছেন বা যাদের রাহু গ্রহণযোগ লেগে বসে রয়েছে, তো তাদের ক্ষেত্রে বিশেষ একটি উপায় বলছি। সেটা হচ্ছে যে কোনো রাধা গোবিন্দ মন্দিরে শ্রীকৃষ্ণের নামে বাঁশি উৎসর্গ করবেন। বাঁশি উৎসর্গ করবেন, বাঁশিটি এমন হতে হবে সে বাঁশিতে যেন ব্যবহৃত না হয়, এরকম ব্যবহৃত না হওয়া বাঁশি প্রভুর চরণে উৎসর্গ করবেন। দেখবেন যথেষ্ট রাহুজনিত পীড়া থেকে মুক্ত পাবেন। এবং সূর্যদেব হচ্ছে এই তুলা রাশির ক্ষেত্রে লাভের ঘরের অধিপতি। যাদের গ্রহণযোগ রয়েছে জন্মছকে, তাদেরকে অবশ্যই বলবো সূর্য যন্ত্র বাড়িতে স্থাপন করে, সেই সূর্য যন্ত্রকে বিধিপূর্বক স্থাপন করে তাতে প্রত্যেক দিন সাদা চন্দন, লাল চন্দন বেটে হাতের মাঝখানে দুটি আঙ্গুলে লাগিয়ে সেই যন্ত্রের উপর ছিটানো উচিত এবং 11 বার ছিটানো উচিত অন্তত। এবং তার সাথে ওং হ্রিং ঘিনি সূর্যাদিত্যায় শ্রীং এই মন্ত্র উচ্চারণ করা উচিত। তাতেও যথেষ্ট ভালো ফল পাবে যাদের গ্রহণযোগ রয়েছে। অনেকে সূর্যযন্ত্র খুঁজে পায় না, কোথায় পাবো সূর্যযন্ত্র? বানাতে তো দিতে হবে। তো সূর্যযন্ত্র, এই তামার যন্ত্র বানাতে কেউ চায় না চট করে, যে তামাতে তো আর সেই জিনিসটা করতে পারবে না, সোনাতে যেই জিনিসটা করতে পারবে। তো সেই রকম যন্ত্র আমাদের এই সব বলে একটা অপশন রয়েছে, এখানটাতে পাওয়া যাচ্ছে। যাদের জন্মছকে গ্রহণযোগ রয়েছে অবশ্যই সংগ্রহ করবেন। আশা করছি বিশেষভাবে উপকৃত হবেন। তো আপনারা সবাই ভালো থাকেন। এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। নমস্কার, ধন্যবাদ।